এই গল্পটা শুরু হয় ইচিগাওয়ার হাই স্কুল থেকে। শিক্ষক ক্লাসের সবাইকে সেদিনকে রেজাল্ট সম্বন্ধে বলছিল। আর সেখানে আসকো নামের একটা মেয়েও ছিল। আর সে পড়ালেখায় ছিল অত্যন্ত দুর্বল। যদিও এটা ছিল সবচাইতে সহজ পরীক্ষা, কিন্তু আসকো সেই পরীক্ষাতেও 0 পায়। যাই হোক, তার বয়ফ্রেন্ড তাকে তার মন ভালো করার জন্য বলে, আরে এটা তো তোমার লাকি নাম্বার। তবে তখনই সেখানে স্যার এসে তাকে অনেক বকাঝকা করে এবং বলে সে যদি এখান থেকে পড়ালেখায় সিরিয়াস না হয় তাহলে সে জীবনে আর কোনো কিছুই করতে পারবে না। আর পরবর্তী দিনটা ছিল ইতিহাস পরীক্ষা, যেটা সম্বন্ধে আসকোর কোনো জ্ঞানই ছিল না। প্রথম প্রশ্নে এমন একটা মন্দিরের নাম লিখতে বলা হয়েছিল যেখানে কয়েন ফেললে সকল ইচ্ছা পূর্ণ হয়ে যায়। তবে আসকোর এই উত্তরটাও জানা ছিল না। তবে সে সেখানে খালি না রেখে কিছু একটা লিখে দিয়ে আসে। যখনই সে লিখছিল তখনই সে জানালা দিয়ে বাইরের দিকে একটা উজ্জ্বল রোশনি দেখতে পায়। আর শহরের একটা জায়গা আচমকা একটা জঙ্গলে পরিণত হয়ে যায়। পরবর্তী দিন যখন আসকো ও ইউশিডো স্কুলে যাচ্ছিল তখন তারা সেই জঙ্গলের রাস্তাটাকে দেখতে পায়। তারা চিন্তা করে কাল পর্যন্ত তো এখানে কোনো রাস্তাই ছিল না, তাই তারা সেই জঙ্গলের ভেতরের দিকে যায় এবং একটা মন্দির দেখতে পায়। তবে মন্দিরটার নাম এমন এক ভাষায় লেখা ছিল যেগুলো তারা বুঝতেই পারছিল না। আসকো না বুঝেই সেই মন্দিরের ভেতরে একটা কয়েন ছুঁড়ে মারে এবং প্রার্থনা করে। সে প্রার্থনা করে সে যেন তার প্রতিটা পরীক্ষায় 100তে 100 পায় এবং তারা দুইজনে প্রার্থনা শেষে স্কুলে চলে আসে। স্কুলে যাওয়ার পর যখন তার এক্সামের রেজাল্টটা দেওয়া হয় সে দেখতে পায় এবারও সে 100তে 5 পেয়েছে। সে মনে করে তার সেই প্রার্থনা কোনো কাজেই লাগেনি। সিন শিফট হলে দেখা যায় আজ তাদের ওয়ার্ল্ড পলিটিক্স পরীক্ষা। পরীক্ষার প্রথম প্রশ্নটা ছিল জাপানের প্রধানমন্ত্রীর নাম কি। আসকো আসলে জানতই না জাপানের প্রধানমন্ত্রী কে বা তার নাম কি, তাই সে মজা করে তার বয়ফ্রেন্ড ইউশিডোর নাম সেখানে লিখে রাখে। আর পরের কোনো প্রশ্নের উত্তর না জানাতে সে সেই উত্তরপত্র খালি রেখে দেয়। স্কুল শেষে আসকো ও ইউশিডো দুজনে আসকোদের বাড়ির দিকে চলে যায়। তারা ভেতরে গিয়ে দেখতে পায় তার মা বাবা দুজনেই ঝগড়া করছে। আসকোর বাবা একজন সোশ্যাল ম্যান, যে তার চাকরি নিয়ে অনেক বড় বিপদে ছিল, আর তার মায়ের অন্য কারো সাথে অ্যাফেয়ার চলছিল। সবকিছু উপেক্ষা করে আসকো আর ইউশিডো আসকোর রুমে চলে যায়। তখন ইউশিডো দেখতে পায় রুমের সামনে কিছু থালা বাসন পড়ে রয়েছে। আসলে আসকোর একটা যমজ ভাই ছিল যার নাম হচ্ছে কেসুকে। কেসুকে পড়ালেখায় বেশ ভালো ছিল আর সে প্রতিটা পরীক্ষায় 100তে 100 পেত। তবে সে একদিন তার অ্যাডমিশন পরীক্ষায় ফেল করে বসে। কেসুকের মতন ভালো ছাত্র এ ধরনের ধাক্কা সহ্য করতে পারেনি, আর সেদিন থেকে সে নিজেকে একটা রুমের ভেতরে বন্ধ করে রাখে। সে কারো সাথে কথা বলতো না এবং নিজের কম্পিউটারে একা একা ভিডিও গেমস খেলতো। আসকো ইউশিডোকে এইসব বলতে বলতে তার মনটা খারাপ হয়ে যায়, আর ইউশিডো কিছু খাবার আনার উদ্দেশ্যে বাজারের দিকে বেরিয়ে পড়ে। সিন শিফট হলে আমরা দেখতে পাই আসকোর স্যার তার এক্সাম পেপারটাই দেখছিল। আর তখনই সেই রহস্যময় মন্দির থেকে অদ্ভুতভাবে চমকাতে শুরু করে। কিছুক্ষণ পর আসকো ইউশিডোকে ফোন দিয়ে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। তখন ইউশিডো তাকে বলে সে আজ অনেক ব্যস্ত, তাই সে আজ আসকোর সাথে দেখা করতে পারবে না। কলটা কেটে দেওয়ার পর আসকোর কাছে তার একটা বন্ধুর মেসেজ আসে। সে জানতে পারে ইউশিডো সত্যিই জাপানের প্রধানমন্ত্রী হয়ে গেছে এবং সে অনেকগুলো ইন্টারভিউ দিচ্ছিল। পরবর্তী দিন যখন আসকো স্কুলে যায় তখন সে বুঝতেই পারে না তার বন্ধু বাজারে গিয়েছিল, সেখান থেকে সে কিভাবে জাপানের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে। এবং আরও জানা যায় যে কয়েকটা দেশের প্রধানমন্ত্রীদেরকেই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তখনই টিচার ক্লাসে এসে সবাইকে পরীক্ষার ফলাফল শোনানো আরম্ভ করে। আসকো দেখতে পায় সে কোনো উত্তর না লেখার পরও সে পরীক্ষায় 100তে 100 পেয়েছে। আর তখনই তার মনে হয় সে পরীক্ষায় জাপানের প্রাইম মিনিস্টারের জায়গায় ইউশিডোর নাম লিখেছিল। আর হয়তো এই কারণেই ইউশিডো প্রধানমন্ত্রী হয়ে গেছে, আর বাকি দেশের প্রধানমন্ত্রীগুলো লাপাত্তা হয়ে গেছে কারণ ইউশিডো সেই জায়গায় কোনো নামই লিখেছিল না। অদ্ভুত মন্দিরে করা তার ইচ্ছেগুলো একের পর এক পূরণ হতে শুরু করেছিল। পরীক্ষায় 100তে 100 পাওয়ার জন্য তার জবাবের হিসেবে পুরো দুনিয়াটাই পাল্টাতে শুরু করেছিল। আর তাই আসকো তার ভুলগুলো ঠিক করার জন্য প্রতিটা প্রশ্নের সঠিক জবাব দেয় এবং সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। ইউশিডো তাকেও প্রধানমন্ত্রীর পদ থেকে বের করে দেওয়া হয়। তবে এখনও কিন্তু সব সমস্যার সমাধান হয়নি। এবার হচ্ছে ম্যাথস পরীক্ষার পালা। আসকো মনে করে ম্যাথ পরীক্ষায় ভুল উত্তর দিলে এমন কী বা হবে। স্কুল শেষে ইউশিডো আসকোর সাথে দেখা করতে আসে এবং বলে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বের করে দেওয়া হয়েছে।
আস্কো ইউশিডোকে পুরো বিষয়টা খুলে বলে। তবে ইউশিডো এটা বিশ্বাস করতেই চাইছিল না যে যা সব হচ্ছে সেটা আস্কোর জন্যই হচ্ছে। তাই ইউশিডো তাকে কাগজে কিছু লিখতে বলে এবং সেটার প্রমাণ করতে বলে। আর তখনই আচমকা শহরে থাকা একটা টাওয়ার জোরে জোরে দুলতে শুরু করে। আসলে ম্যাথস পরীক্ষায় আস্কোর সব ভুল উত্তর দেওয়ার কারণে এমনটা হচ্ছিল। আস্কো আর ইউশিডো দৌড়ে টিচার্স রুমে যায় এবং ম্যাথসের সকল উত্তর সঠিক করে দেয়, যার কারণে টাওয়ারটাও আবার স্বাভাবিক হয়ে যায়। সিন শিফট হলে দেখা যায় আস্কো এবং ইউশিডো সেই রহস্যময় মন্দিরের রাস্তা দিয়েই বাড়ি ফিরছে। তবে সেখান থেকে সেই মন্দিরটা গায়েব হয়ে গিয়েছে। তারা সেই মন্দিরের নামটাও জানতো না। তাই পৃথিবীতে যেন আর কোনো গড়বড় না হয় সেই কারণে আস্কোকে প্রত্যেকটা প্রশ্নেরই সঠিক জবাব দিতে হবে। সিন শিফট হলে দেখা যায় আস্কো আর ইউশিডো টিচার্স রুমের বাইরে নিজেদের টেস্ট পেপার দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। প্রতিবারের মতো এবারও তারা 100-তে 100 নম্বর পেয়েছে। আর সে দোয়া করতে থাকে এইবার যেন পৃথিবীতে আর কোনো ঝামেলা সৃষ্টি না হয়। যখন সে বাড়িতে ফিরে আসে সে দেখতে পায় তার বাবা আজ অনেক খুশি, কারণ তার বাবা তার জীবনের সবচাইতে বড় সেলসটা আজ করেছে। আসলে আস্কো তার পরীক্ষায় লিখেছিল পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে পানি, যার কারণে মানুষ সবাই অনেক বেশি করে পানি কিনতে শুরু করে। আর এ কারণেই তার বাবাও বেশ লাভবান হচ্ছিল। আস্কো চিন্তা করে সবকিছু এভাবেই চলতে থাকুক। তবে সে টিভিতে দেখতে পায় পৃথিবীর পানির জন্য রীতিমতো যুদ্ধ লেগে গিয়েছে। যেহেতু পরিস্থিতি এতটাই ভয়াবহ হতে শুরু করেছিল, তাই আস্কো দ্রুত এক্সাম পেপারের অ্যান্সার পাল্টে দেয় এবং সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। তখনই আস্কোর মাথায় একটা বুদ্ধি চেপে বসে এবং সে এই শক্তির সাহায্যে তার মা বাবার লড়াইটাকে শেষ করে দিতে চায়। পরদিন ক্লাসরুমে যখন তাকে জিজ্ঞেস করা হয় কোন অ্যাস্ট্রোনট এবার গ্রহ ভ্রমণে যাবে, সেখানে আস্কো তার মায়ের বয়ফ্রেন্ডের নাম লিখে দেয়। আর সেই কারণে লোকটা আস্কোর মায়ের সাথে ব্রেকআপ করে নেয় এবং পরবর্তী দিনই গ্রহ ভ্রমণে চলে যায়। ব্রেকআপের পর তার মা তাদের সবাইকেই সময় দিতে শুরু করে এবং তাদের পরিবারে আবারও শান্তি চলে আসে। আর এখন আস্কো তার ভাই কেটসেকোকে সাহায্য করতে চাইছিল, আর সেজন্য সে তার পরবর্তী পরীক্ষায় লেখে তার ভাই কেটসেকো যেন পরদিন রুম থেকে বাইরে আসে এবং সবার সাথে সময় কাটায়। তবে এই প্ল্যান সফল হওয়ার আগেই বিফল হয়ে যায়, কারণ কেটসেকো বাইরে আসার আগেই তার বাবা জবরদস্তি তাকে রুমের ভেতরে ঢুকে পড়ে এবং তাকে বাইরে আসার জন্য চিৎকার করে। আসলে এখানে আমরা জানতে পারি আস্কোর বাবাকে আবারও চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে এবং তার মা আবার অন্য একটাকে পটিয়ে তার সাথে কথা বলা শুরু করেছে। তখন আস্কো বুঝতে পারে এই শক্তির প্রভাব শুধুমাত্র কিছু সময়ের জন্যই কাজ করবে। তাই সে নিজেই তার ভাইয়ের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। তবে তার ভাই কোনো জবাবই দিচ্ছিল না। আস্কো তার পড়ালেখা নিয়ে বেশ সিরিয়াস হয়ে পড়ে। কিছুদিন পর থেকে তার বাবা নিজেও একটা সেলসম্যানের বই পড়া শুরু করে এবং নিজের কাজের প্রতি আরও মনোযোগ বাড়িয়ে দেয়। অন্যদিকে তার মা ও তার সকল বয়ফ্রেন্ডের নাম্বারও ডিলিট করে দেয় এবং পরিবারদেরকে সময় দিতে শুরু করে। আর এক সপ্তাহ পর কোনো সাহায্য ছাড়াই আস্কো তার পরীক্ষাতে 100-তে 100 নাম্বার পায়। পরবর্তী দিন যখন তারা সবাই বসে খাবার খাচ্ছিল, সেদিন কেসুকে তার রুম থেকে বেরিয়ে আসে এবং আরও বেশি মনোযোগ দিয়ে পড়ালেখা করবে বলে ওয়াদা করে। পরবর্তীতে একদিন আস্কো ও ইউশিডো স্কুলে যাচ্ছিল। তখন আস্কো তার ব্যাগের সেই প্রথমবারের টেস্ট পেপারটা দেখতে পায়, যেখানে সে মাত্র 5 নাম্বার পেয়েছিল। তাই সে সেই কাগজটা ছিঁড়ে ফেলে, আর তখনই সেখানে সেই অদ্ভুত জঙ্গলের রাস্তা তৈরি হয়ে যায়। তখন আস্কো আর ইউশিডো দুইজনে সেই মন্দিরের কাছে যায় এবং প্রার্থনা করে। তারা প্রার্থনা করে তাদের প্রতিটা কথায় যেন সত্যি না হয় এবং সব যেন আগের মতন হয়ে যায়। তারা কিছু সময় অপেক্ষা করে, তবে সেই মন্দির সেখানেই ছিল। পরবর্তীতে ক্লাসের টিচার্স তাদেরকে আবারও একটা টেস্ট দেয়, যেখানে জিওগ্রাফি ও দুনিয়াবিদ প্রশ্ন ছিল। তখন হঠাৎ আস্কোর মনে পড়ে সেই মন্দিরে পয়সা ফেললে ইচ্ছে পূরণ হয়। তার মানে সবকিছু স্বাভাবিক করতে চাইলে তাকে পয়সাটা ফিরিয়ে আনতে হবে। সে মন্দিরে গিয়ে পয়সা বের করে আনার আপ্রাণ চেষ্টা করে। সে প্রায় পয়সাটা বের করেই ফেলেছিল, তবে শেষ মুহূর্তে সেটি আবার ভেতরে পড়ে যায় আর সেই পয়সা থেকে অদ্ভুত একটা রশ্মি বের হয়। এরপর আমাদের দেখানো হয় মন্দিরের বাইরে কেউই নেই। পুরো শহর, পুরো দেশ, এমনকি পুরো বিশ্বটাই খালি পড়ে রয়েছে, যেন সব মানুষ এক ঝটকাতেই গায়েব হয়ে গিয়েছে। সবশেষ আমরা দেখতে পাই আস্কোর টেস্ট পেপারে প্রশ্ন ছিল দুনিয়ার আবাদি কতটা, আর আস্কো সেই জায়গাটাই খালি রেখেছিল, যার কারণে পুরো দুনিয়ার মানুষই গায়েব হয়ে গিয়েছে। আশা করছি এই মুভির এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লেগেছে।
আর পরবর্তীতে আপনারা কোন মুভির এক্সপ্লেনেশন জানতে চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।